আচ্ছা, চলুন একদম সরাসরি আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় ঢুকে পড়ি। মানব সভ্যতার শুরু থেকে যদি দেখি, সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একদম মৌলিক এককটা কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, পরিবার। মূলত এই পরিবার থেকেই কিন্তু একটা শিশুর পুরো দুনিয়া চেনার তার সামাজিকীকরণে মূল ভিত্তিটা তৈরি হয়। পুরো ব্যাপারটাকে গুছিয়ে বোঝার জন্য আজকের এই আলোচনাকে আমরা মূলত 4টা ভাগে ভাগ করেছি। পরিবারের ধারণা ও ধরন, গ্রাম বনাম শহরের পরিবার, পরিবর্তনশীল সমাজ আর সবশেষে পরিবারের ভূমিকা। চলুন এগিয়ে যাই। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, পরিবারের ধারণা ও ধরন। একটা খুব দারুণ কথা প্রচলিত আছে, পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। কথাটার মানে কি জানেন? এর মানে হল একটা শিশু সারা জীবন ধরে যে সমাজে মিশবে, তার সেই প্রস্তুতির শুরুটা হয় কিন্তু তার নিজের ঘরেই। এটা শুধু ইট পাথরের বাড়ি নয়, এটা আসলে একটা চরিত্র তৈরির কারখানা। দেখুন, শুধু একটা ছাদের নিচে কয়েকজন মানুষ একসাথে থাকলেই কিন্তু সেটাকে আমরা পরিবার বলতে পারি না, তাই না? পরিবার মূলত তৈরি হয় মায়া, মমতা, ভালোবাসা আর একটা গভীর ইমোশনাল বন্ডিংয়ের উপর ভিত্তি করে। এখানে বংশরক্ষা থেকে শুরু করে সন্তানকে সমাজের উপযুক্ত করে তোলার মতো সবচেয়ে প্রাইমারি কাজগুলো হয়ে থাকে। এখন পারিবারিক কাঠামোর দিকে তাকালে আমরা মূলত দুটো ধরন দেখতে পাই। প্রথমটা হলো একক পরিবার, মানে যেখানে বাবা মা আর তাদের অবিবাহিত সন্তানরা মিলে একটা নতুন ইউনিট তৈরি করে। আর দ্বিতীয়টা হলো জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবার, যেখানে রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটা জেনারেশন একসাথে থাকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, শহরে আমরা মূলত একক পরিবারই বেশি দেখি, আর গ্রামের দিকে গেলে এখনও যৌথ পরিবারের প্রাধান্যটাই বেশি চোখে পড়ে। এবারে আসি আমাদের দ্বিতীয় পর্বে, বাংলাদেশে গ্রাম আর শহরের পরিবার ব্যবস্থার চিত্রটা আসলে কেমন। অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করলে গ্রাম আর শহরের পরিবারের মধ্যে একদম স্পষ্ট কিছু পার্থক্য দেখা যায়। যেমন ধরুন, আর্থিক অবস্থার পরিবর্তন বা জায়গা জমির সীমাবদ্ধতার কারণে গ্রামের সেই পুরনো ঐতিহ্যবাহী যৌথ পরিবারগুলো কিন্তু এখন বেশ দ্রুত ভেঙে যাচ্ছে। অন্যদিকে শহরের পরিবারগুলোর দিকে তাকালে দেখবেন, অর্থনৈতিক বাস্তবতার কারণেই সেখানে পরিবারের সিদ্ধান্তে স্বামী স্ত্রী দুজনেরই যৌথ অংশগ্রহণের ব্যাপারটা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। শহরের সমাজ ব্যবস্থায় আরেকটা খুব বড় এবং দ্রুত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, আর সেটা হলো এক অভিভাবক বা সিঙ্গল প্যারেন্ট পরিবারের সংখ্যা বেড়ে যাওয়া। এর পেছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে, যেমন ধরুন বিবাহ বিচ্ছেদের হার বেড়ে যাওয়া অথবা বাবা বা মায়ের অকাল মৃত্যু। এই ফ্যাক্টরগুলো শহরের পারিবারিক কাঠামোগুলোকে একদম বদলে দিচ্ছে। চলুন এবার আমাদের তৃতীয় পর্বে যাই, যেখানে আমরা দেখব এই যে পরিবারগুলো বদলে যাচ্ছে, এটা একটা শিশুর সামাজিকীকরণে ঠিক কীভাবে প্রভাব ফেলছে। প্রভাবটা বোঝার আগে সামাজিকীকরণ জিনিসটা আসলে কি সেটা একটু ক্লিয়ার করা দরকার। এটা মূলত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই পুরো যাত্রায় একটা শিশু তার পরিবার আর সমাজ থেকে নানা রকম আচরণ, রীতিনীতি এসব শেখে। আর ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি, এই শেখার প্রক্রিয়ায় বাবা মাই কিন্তু একটা শিশুর সবচেয়ে প্রথম এবং প্রধান শিক্ষক হিসেবে কাজ করেন। আগে যেমনটা বলছিলাম, যৌথ পরিবারগুলো ভেঙে গিয়ে এখন ছোট ছোট একক পরিবার তৈরি হচ্ছে। কিন্তু কেন? এর পেছনে বেশ কিছু নির্দিষ্ট কারণ কাজ করছে। এই যেমন অতিরিক্ত জনসংখ্যা, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা, আর পাশাপাশি নারীদের কর্মসংস্থান বৃদ্ধি। এই ব্যাপারগুলো সরাসরি আমাদের পুরনো যৌথ পরিবার প্রথাটাকে ভেঙে একটা নতুন রূপ দিচ্ছে। আর এই পরিবর্তনের ফলে আধুনিক সময়ে সন্তান পালনের পদ্ধতিতেও কিন্তু বিশাল একটা শিফট এসছে। ঐতিহাসিকভাবে শিশুর যত্ন নেওয়া বা প্রাথমিক শিক্ষার মতো যে মৌলিক দায়িত্বগুলো আগে পুরোপুরি পরিবারের ভেতরেই সামলানো হতো, আজ সেগুলো চলে গেছে কিন্ডারগার্টেন, স্কুল বা ডে কেয়ার সেন্টারের মতো বাইরের আধুনিক প্রতিষ্ঠানগুলোর হাতে। বাইরের প্রতিষ্ঠানগুলো এখন পরিবারের অনেক বড় একটা দায়িত্ব নিয়ে নিচ্ছে। পরিবার ছোট হয়ে আসার আরেকটা খুব সিরিয়াস দিক আছে। খেয়াল করে দেখবেন, ধর্মীয় বা নৈতিক শিক্ষার জন্য আজকাল শিশুরা পরিবারের সদস্যদের চেয়ে ইউটিউব বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোর ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। মুশকিলটা হলো, এই সোর্সগুলো কিন্তু আনভেরিফাইড, আর এর ফলে একটা শিশুর ভেতরে সত্যিকারের নৈতিক এবং মানবিক গুণাবলী গড়ে ওঠার ক্ষেত্রে
অনেক বড় একটা গ্যাপ তৈরি হওয়ার ঝুঁকি থেকে যায়। আরেকটা ব্যাপার ভেবে দেখুন, আগে যখন যৌথ পরিবার ছিল তখন অনেক আত্মীয়স্বজনের সাথে বড় হওয়ার কারণে শিশুদের মধ্যে একদম ন্যাচারালি কিছু স্কিল তৈরি হতো, যেমন অন্যকে সহযোগিতা করা, সহনশীলতা, সহমর্মিতা কিংবা জিনিসপত্র শেয়ার করার মানসিকতা। কিন্তু যৌথ পরিবার কমে যাওয়ার সাথে সাথে এই দারুণ আর অত্যাবশ্যকীয় গুণগুলো এখন শিশুদের মধ্যে বেশ বিরল হয়ে যাচ্ছে। এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একদম শেষ পর্বে, শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য এবং তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা। একটা শিশুর কাছে তার মা হচ্ছেন সবচেয়ে কাছের মানুষ। সত্যি বলতে, মাই হলেন একটা শিশুর শিক্ষার একদম প্রথম রূপকার। কিভাবে? এই যেমন ধরুন, শিশুর খাদ্যাভ্যাস তৈরি করা থেকে শুরু করে তাকে ভাষার প্রথম পাঠ দেওয়া, বর্ণ বা শব্দ চেনানো, কিংবা ওই যে ছোটবেলার ছড়াগুলো, এই প্রতিটা ধাপে মায়ের ভূমিকাই কিন্তু সবচেয়ে প্রধান আর গুরুত্বপূর্ণ। তবে শুধু মা নন, একটা শিশুর বিকাশে কিন্তু পুরো পারিবারিক ইকোসিস্টেমটাই কাজ করে। বাবার নিয়ম শৃঙ্খলা, ভাই বোনের সাথে মিলেমিশে কাজ করা, এমনকি দাদা দাদির আদর স্নেহ, এই সব কিছু মিলে একটা শিশুর ভেতরে তার মূল আত্মপরিচয় বা সেলফ আইডেন্টিটি তৈরি করে। সে বুঝতে শেখে আমি কে আর অন্যরা কারা। এখন একটা সম্প্রীতিপূর্ণ আদর্শ পরিবারে শিশুর বেড়ে ওঠার জন্য খুবই চমৎকার একটা পরিবেশ থাকে। কিন্তু আমাদের আধুনিক কর্মব্যস্ত শহুরে পরিবারগুলোর বাস্তবতা আসলে কি? সেখানে বাবা মা দুজনকেই হয়তো কাজ করতে হচ্ছে, ফলে অনেক সময় বাধ্য হয়ে তারা সন্তানের জন্য বরাদ্দকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টুকু গৃহকর্মী বা অন্য কোনো আত্মীয়র উপর ছেড়ে দিচ্ছেন। এটা কিন্তু একটা বিশাল বড় আপোষ। এর পাশাপাশি কিছু অত্যন্ত নেতিবাচক বিষয় আছে যেগুলো শিশুর সুস্থ বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করে। পারিবারিক অশান্তি, গৃহস্থালী বা শিশু নির্যাতন, কিংবা বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ বা অকাল মৃত্যু, এই ধরনের ট্রমাটিক ঘটনাগুলো একটা শিশুকে মানসিকভাবে ধ্বংস করে দিতে পারে। এর ফলে তাদের মধ্যে একাকিত্ব, ভয় বা প্রচণ্ড আত্মকেন্দ্রিকতার মতো গভীর মানসিক সমস্যা দেখা দেওয়াটা খুব স্বাভাবিক। তাহলে আজকের এই পুরো বিশ্লেষণ শেষে আমরা ঠিক কোন জায়গায় এসে দাঁড়ালাম? একটা সমাজ তো প্রতিনিয়তই বদলাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই পরিবর্তনশীল সমাজে একটা শিশু যাতে একদম সুস্থ আর সুন্দরভাবে বেড়ে ওঠে, তার জন্য আধুনিক পরিবারগুলো শাসন এবং স্নেহের মধ্যে সেই নিখুঁত ভারসাম্যটা কিভাবে বজায় রাখবে? অতিরিক্ত কড়াকড়ি বা অতিরিক্ত প্রশ্রয়, এই দুটো চরম অবস্থাকে এড়িয়ে পরিবারের সবার ভূমিকার মাঝে একটা পারফেক্ট ব্যালেন্স আনাই কিন্তু একটা আত্মসচেতন মানুষ গড়ার চূড়ান্ত চাবিকাঠি। আর এটাই হলো আমাদের আজকের সবচেয়ে বড় চিন্তার বিষয়।